নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের অপেক্ষা। আজ তার দ্বিতীয় পর্ব। পৌষ মাস, প্রচণ্ড শীত পড়েছে। শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে মনে হচ্ছে ছোট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিলেন, কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নামে তাকে বলে কুয়াশা। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে সে মেঘের ভেতর বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনে সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শুভন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদনে স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে ওস্তাদ, হুট করে মারামারি শুরু হয়ে যায়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধমাধম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যে থেমে যায়। আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না। মিতুও রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি? তুই চাকর হলে খেলতে নেব। যা, বাজার করে নিয়ে আয়। মনে করে কাঁচামরিচ আনবি। আর খবরদার, পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছা করছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনও নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেওয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় হয়। মিতু বয়সে তার সমান হলেও ঠিক সমানও না। 5 দিনের বড়, ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তাই না, 3 তলার ছাদে পা ঝুলিয়ে বসতেও পারে। সেই ছাদে রেলিং নেই। ইমনের বড় মামা ছাদে রেলিং দেবেন না। শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে কোনো একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা দোতলার সিঁড়িতে রেলিং দেওয়া উচিত, রেলিং দেওয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন। ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলেই আনন্দ হতো, এখন হয় না। মার ডাক মানেই কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো অবশ্য এখনো সে কিছু করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বললেন, যথেষ্ট ঘ্যানঘ্যানানি হয়েছে, এখন যাও, তখনই সে শুধু উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখনও বোধহয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে বসে নিজে নিজেই খেলছে। ইমনের কাছে খুব আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, কিছু দেখলেই 2 হাতে 2 আঙুল উঁচু করে বলে, জি জি। মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙুল দিয়ে দেখায়, সুপ্রভা 2 হাতের 2 আঙুলে দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র 2 হাতের আঙুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো, জি জে জি। সুরাইয়া বলল, কোথায় ছিলি? ইমন ভীত গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়। চায়ের মধ্যে লেবুর গন্ধ, অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুক খুক করে কাশিস তাহলে গলা চেপে ধরবো, তখন বুঝবি কত ধানে কত চাল। যা এখন সামনে থেকে। ইমন দোতলা থেকে 1 তলায় নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে সর্বনাশ হবে। খুব হাসাহাসি হবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরও ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামলো। কেউ তাকে দেখল না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়া যাবে না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায়, মা বুয়ার উপর রাগ করবে না, তার উপরই রাগ করবে, চর মারবে বা চুলে ধরে ঝাঁকুনি দিবে। ইমন বিড়বিড় করে বলল,
বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে, দুধ চিনি লেবু ছাড়া শুধু লিকার। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শুনে না। ইমন যদি কাজের লোককে বলে, এই আমাকে এক গ্লাস পানি দাও, সে অবধারিতভাবে না শোনার ভান করে চলে যায়, কিংবা দিতেছি বলে সামনে থেকে সরে যাবে, কিন্তু আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় বসে দেখে মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধহয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছা করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হবার পর যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলার লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। এই কাবলা, এই! মিতু ডাকছে। মিতুর কমলা শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে এক দুইটা কোয়া হয়তো তার হাতে দেবে। তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কিছু ঠিক নেই। ইমন কাছে গেল। মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা উঠায় ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আসে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তোর ছোট চাচাকে দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো লাগে। দাড়ি রেখেছে তো এই জন্য। রাম ছাগলেরও দাড়ি থাকে। ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব মন খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তুই লোভের মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি। লোভী কোথাকার, আবার মিথ্যা কথা বলে। মিথ্যুক। আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে, আবার মিথ্যা কথাও বলে। বাবা মরেনি, বাবা বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবে না হাতি, কোনোদিন আসবে না। আসবে। তুই বললেই হবে? সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যুক, তার উপর বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা লেছড়ে নামিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা কেঁচুর মতো। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে সে চা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোল গাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এই হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলেই কথা বলতে ইচ্ছা করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ২০ বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি শুনেছ। তোর কি মাথাটা খারাপ? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলেছিস, তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্প গুজব করবি? এরকম করলে আর আসবো না, দোতলা থেকে নিচে ফেলে দেব। ফেলে দিলাম, দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসি শব্দ না শুনি তাহলে কিন্তু সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করল। ছোট চাচার একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ার জ্বর আরও বেড়েছে। জ্বরের আছে মুখ লাল হয়ে আছে, চোখ জলজল করছে। ফিরোজ বসেছে তার সামনে একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? সুরাইয়া বলল, ভালো।
খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু তো হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না। তোমার খবর বলো, ব্যবসাপাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছ? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এই জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাতও দেখতে খুব সুন্দর হচ্ছে। ও সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখনো মেসেই থাকো? জি। চিরজীবন কি মেসেই থাকবে? ঘরবাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে আর কি করবে? মেসে মেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ভুরু কুচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে, মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখে কি হবে? মনে হয়তো শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই, আমি কোনো শান্তি বলি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি, আমি হাত জোর করছি। সুরাইয়া বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোর করবে না, এসব নাটক আমার ভালো লাগে না। আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি? আমি তো সঙ্গে যাচ্ছি। নিয়ে যাব, একটা দিন থাকবো, তারপর চলে আসব। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি। এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকই আছি, এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও, শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছা করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে। সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে যাব। কে খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরেও চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবেন না। ইমনের জন্য খুব অস্থির। ভাবি, আজ উঠি, বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। ওকে দিন, একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু না, সুরাইয়ার সব কিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সেই গুনগুন কিছুক্ষণ শুনলেই অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দে পড়ে, তখন চারদিকে নৈশব্দও অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মাঝে বোনের ঘরে ঢুকেন, নানান বিষয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরই সুরাইয়ার মাথা ধরে যায়। সুরাইয়ার সঙ্গে সঙ্গে বলেন, ভাইজান প্রচণ্ড মাথা ধরেছে। তিনি তারপরেও বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন, বলতেই থাকেন। তারপর সুরাইয়া, তুই কেমন আছিস বল। ভালো। দিন রাত 24 ঘন্টা একটা ঘরের ভিতরে থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি বাকি নাই। আমি পাগল হব না ভাইজান, পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনও হব না। আশেপাশে সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এইটা তো একটা কথার মতো কথা বলেছিস। নিজে ভালো থাকবি, নিজের ভালো থাকাটাই জরুরি। অন্যের যা ইচ্ছা হোক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে নাকি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না? সব সময় ঘটে। ভাইজান, আমার খুবই মাথা ধরেছে। দিন রাত একটা ঘরে বন্দি হয়ে থাকলে মাথা ধরবে না? মাথা ধরবেই। আমার কথা শোন, মাথা থেকে সব কিছু বাদ দে। আয়,
আমরা তো জীবন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেবার কথা ভাবছেন? যদি ভাবি অসুবিধা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরাইয়া হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতেই আমি আর একটা বিয়ে করে ফেলবো? বেঁচে আছে তোকে কে বলল? মরে গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে, আর যদি নাও থাকে বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, ইনডেন্টিংয়ের ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। আপনি চান আমি আমার 2 বাচ্চা নিয়ে তার ঘাড়ে ঝুলে পড়ি? ভাইজান, যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান, আপনি এখন যান। আমার এমন মাথা ধরেছে যে ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুক্ষণ পর আবারও আরেকটি ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে স্বাস্থ্য ভালো, চেহারাও সুন্দর, দেখলে মনে হয় 35-36, হাইলি এডুকেটেড, ইলিনয় ইউনিভার্সিটি থেকে MS করেছে। আমেরিকান এক মেয়ে বিয়ে করেছিল, বিয়ে টেকেনি। আমেরিকান মেয়ে বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা, কিছুদিন হানি হানি বলা, তারপর সাপ নেউলের খেলা। সুরাইয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শুনেন, আমি আমেরিকান মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি, আমি আবার বিয়ে করব কেন? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রেখে নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়ে অটোমেটিক্যালি তালাক হয়ে যায়। কে বলেছে? মৌলানা সাহেব বলেছেন। মৌলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়, ইমনের বাবা তো মৌলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন, এই বিষয়টা সুরাইয়া মনে প্রাণে বিশ্বাস করে। সুরাইয়ার সঙ্গে সঙ্গে আরও একজন বিশ্বাস করে, সে সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনি অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ভালো মানুষই কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্রকন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে, এই ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনের ভাব গোপন রাখেন না, সরাসরি বলেন, পানের পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা তো নেওয়া দরকার। আর কতদিন? আমার ছেলেপুলে বড় হচ্ছে। তারপরেও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করে, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। সেই কোন একদিনটা কবে সেটা ফাতেমা জানেন না, সুরাইয়াও জানে না। সুরাইয়ার কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যেই ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দিবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালে দেখি, মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালে এগিয়ে দেবে, মানুষটা মাথা মুছতে মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন, শরীর খারাপ? সেও সহজভাবেই বলবে, না, শরীর ঠিক আছে। যে যেমন তার সঙ্গে সেরকম আচরণই করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে এই ছোট মেয়েটাকে, ওর নাম সুপ্রভা। সুপ্রভাকে? সুপ্রভা হলো ইমনের ছোট বোন। বলো কি? সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলবো? কোলে নেবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই। ইমন তো দেখি অনেক বড় হয়েছে। বড় তো হবেই। তুমি কি ভেবেছিলে, যেরকম রেখে গেছো ফিরে এসে সেরকম দেখবে? মানুষটা কথা ঘুরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো, ভাতও খাবো। গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাবার আগেই চা খাবে, নাকি ভাত খাবার পর চা খাবে? চা খেয়ে গোসলখানা ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের বাড়ি। বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে। সুরাইয়া যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাত চড়াতে হবে।
গরম ভাত, ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা, ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা, নতুন আলু ডোবা তেলে মচমচে করে ভাজা, মানুষটার খুব প্রিয় খাবার। সুরাইয়া রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা হয় এক এক রকম। রাতের এই কথোপকথন অংশটা তার বড় ভালো লাগে। ইমন অন্ধকারে সিঁড়িঘরের নিচে দাঁড়িয়ে কাঁদছে। জায়গাটা বিশ্রী রকমের অন্ধকার, সেই কারণে তার ভয় লাগছে। আবার অন্ধকার থেকে বারান্দায় আলো আসতে পারছে না। সে পেন্সিল হারিয়ে ফেলেছে। স্কুলের ব্যাগ গোছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই। এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায় নেই। সে মাকে বলল। সুরাইয়া ধমক ধমক কিছুই দিল না, শান্ত গলায় বলল, যেখান থেকে পারো পেন্সিল খুঁজে আনো। পেন্সিল না এনে আজ ঘুমোতে পারবে না। ঘণ্টাখানেক আগে সে মার ঘরে উকি দিয়েছিল। সুরাইয়া তাকে দেখেই বলল, পেন্সিল পেয়েছ? ইমন বলল, না। পেন্সিল পাওনি তাহলে এসেছ কেন? বললাম না পেন্সিল না পেলে আসবে না। কথা কানে যায় না, বাদর ছেলে। রাত 10টার মতো বাজে। অন্যদিন এই সময়েও বাড়ি গম গম করে। আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে। বাড়ি নিঝুম। ইমন কি করবে বুঝতে পারছে না। এই বাড়িতে যদি ছোট চাচা থাকতেন তাহলে তাকে কানে কানে বললেই যত রাতই হোক তিনি দোকান থেকে পেন্সিল কিনে আনতেন। ছোট চাচা নেই। এখন যে সে কাঁদছে, ভয়ে কাঁদছে না, ছোট চাচার জন্য কাঁদছে। কাঁদতে কাঁদতেই তার মনে হলো, বাবা থাকলে বাবা কি তার জন্য পেন্সিল কিনে আনতেন? বলা যাচ্ছে না। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন সে দ্রুত ভুলে যাচ্ছে। বাবার চেহারাও এখন তার মনে নেই। শুধু মনে আছে বাবা খুব ফর্সা ছিলেন। আগের বাড়িতে বাবা এবং মার একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো। সেই ছবিটা এই বাড়িতেও নিশ্চয়ই আছে, কিন্তু মা ট্রাঙ্কে রেখে দিয়েছেন। ছবিটা সাজানো নেই। ছবি সাজানো থাকলে সে মাঝে মাঝে দেখত। কে কে বসে আছে? ইমন চমকে উঠল। মিতু। অন্ধকারে পা টিপে টিপে কখন যে সামনে এসেছে সে বুঝতেই পারেনি। ক্যাবলা, তোর কি হয়েছে? ইমন চোখ মুছতে মুছতে বলল, পেন্সিল হারিয়ে ফেলছি। পেন্সিল হারিয়ে ফেললে এখানে বসে কাঁদছিস কেন? ইমন জবাব দিল না। মিতু বলল, ফুপু বকা দিয়েছে? হুম। কি বলেছে? পেন্সিল না পেলে ঘরে ঢুকতে পারবি না? হুম। কি রঙের পেন্সিল? হলুদ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। একটা কথা শোন, তোর যদি কিছু হারিয়ে যায় আমাকে বলবি, আমি এনে দেব। একা একা বসে কাঁদবি না। ইমন ধরা গলায় বলল, আচ্ছা। মিতু 2টা পেন্সিল এনে দিল, একটা হলুদ একটা সবুজ। হলুদটা স্কুল ব্যাগে রাখবে, সবুজটা কোথাও লুকিয়ে রাখবে। যদি আবারও পেন্সিল হারায় তখন কাজে লাগবে। সুরাইয়া ইমনকে ঘরে ঢুকতে দেখে বলল, পেন্সিল পাওয়া গেছে? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। সুরাইয়া বলল, আবার যদি কিছু হারায় টেনে তোমার কান আমি ছিঁড়ে ফেলব। বাদর ছেলে। আমি বাবার নাম ভুলিয়ে দেব। বাবা নেই, বাবার নাম মনে রেখে কি হবে? যাও, হাত মুখ ধুয়ে ঘুমোতে আসো। ইমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমোতে এলো। আগে মাঝখানে ঘুমোতেন সুরাইয়া। তারা 2 ভাই বোন 2 পাশে ঘুমোতো। এক রাতে সুপ্রভা গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গেল। তারপর থেকে সুপ্রভা মাঝখানে শোয়। শোয়ার এই ব্যবস্থাটা তার খুব ভালো লাগে। মাঝে মাঝে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায়। সুপ্রভা যখন জেগে থাকে তখন তাকে হাত দিয়ে ছুঁলে খুব মজার একটা কাণ্ড হয়। সুপ্রভা খিলখিল করে হাসতে থাকে। সেই হাসি আর থামে না। যে কেউ হাত দিয়ে ছুঁলে সুপ্রভা এমন করে না, শুধু ইমন হাত দিয়ে ছুঁলেই এমন করে, যেন তার হাতে হাসির কোনো ঔষধ আছে। ইমন নিজে যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কি এরকম করত? মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলোচ্ছে না। ছোট চাচাকে জিজ্ঞেস করতে হবে। ইমন। জি মা। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আকাশ ইংরেজি কি? স্কাই। বানান করো। SKY। আকাশ নীল ইংরেজি কি? দ্য স্কাই ইজ ব্লু। মাঝে মাঝে যে আমি তোমার উপর খুব রাগ করি তখন কি মন খারাপ হয়? না। মিথ্যা কথা বলছো কেন? যদি মন খারাপ হয় বলবে মন খারাপ হয়। কি হয়? হ্যাঁ হয়। শোনো, আমি নিজে নানান দুঃখে কষ্টে থাকি তো এই জন্য এমন ব্যবহার করি। আদর করা কি জিনিস ভুলে গেছি। যে আদর পায় না সে আদর করতেও পারে না।
বুঝতে পারছো? হুম। তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না। সব মানুষ সবকিছু পারে না। তোমার বাবা তোমাকে কিভাবে আদর করতো মনে আছে? না, সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে 5 মিনিট হাঁটাহাঁটি করত। এটাই তার আদর। চুমু খাওয়া কিংবা উপহার কিনে এনে দেওয়া এইসব তার স্বভাবে ছিল না। তুমি বড় হয়ে কার মতো হবে? তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো হবে? না। তাহলে কার মতো হবে? ছোট চাচার মতো। কেউ কারো মতো হতে পারে না। সবাই হয় নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না, কিংবা তোমার বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। কচ্ছপ, কচ্ছপরাও কি আলাদা? কচ্ছপের কথা হঠাৎ এলো কেন? আর কোনো কথা না, ঘুমাও। আচ্ছা, ও ভালো কথা। তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যেতে চায়। তুমি কি যেতে চাও? আনন্দে ইমনের কথা বলা বন্ধ হয়ে গেল। তার ইচ্ছা করছে চিৎকার করে কেঁদে উঠতে। এমন চিৎকার যেন সুপ্রভারও ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সেও যেন কাঁদতে থাকে। কথা বলছো না কেন? যেতে চাও না? চাই। একা একা যেতে ভয় লাগবে না? না। আমাকে ফেলে রেখে যাবে, কষ্ট হবে না? না। সে কি, আমাকেই সুপ্রভাকে ফেলে যাচ্ছ, কষ্ট হবে না? সুপ্রভার জন্য হবে। সুপ্রভাকে তোমার আদর লাগে? হ্যাঁ। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমাও। নাকি একটা গল্প শুনতে চাও? ইমন গল্প শুনতে চাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কোনো একটা অদ্ভুত কারণে তার মার মন খুব ভালো। মা গল্প বলতে চাচ্ছেন। সেই অদ্ভুত কারণটা কি? গল্প শুনতে চাও? চাই। এক দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যা ছিল বন্দিনী। তার জীবনটা কাটছিল 4 দেয়ালের মধ্যে। তার মুক্তির একটাই পথ, যদি কোনো সাহসী রাজপুত্র বাঘের চোখ দিয়ে মালা গেঁথে রাজকন্যার গলায় পরিয়ে দেয়, তবেই রাজকন্যা মুক্তি পাবে। গল্পটা কেমন লাগছে ইমন? ইমন ফিসফিস করে বলল, খুব ভালো লাগছে। আসলে গল্পটা তার মোটেই ভালো লাগছে না। বাঘের চোখের মালার কথা ভাবতেই তার ঘেন্না লাগছে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলি বাঘ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এদের কারোরই চোখ নেই। ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপড়ে নিয়েছে। অন্ধ বাঘের দল ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়েছ? না। তাহলে শোনো। বন্দিনী রাজকন্যাকে উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হলো বাঘের সন্ধানে। তার খুব সাহস। সে দেখতেও খুব সুন্দর। মা, তার নাম কি? ও আচ্ছা, তার নাম তো বলা হয়নি। রাজপুত্র যেমন সুন্দর, তার নামটাও খুব সুন্দর। রাজপুত্রের নাম ইমন কুমার। নামটা সুন্দর না? ইমনের খুব লজ্জা লাগছে। রাজপুত্রের নাম আর তার নাম একই। ইমনের খুব ইচ্ছা করছে মার গায়ে হাত রেখে শুয়ে থাকতে। সেটা সম্ভব না। মাঝখানে সুপ্রভা শুয়ে আছে। ইমন। হুম। বাবা ঘুমাও। আমার গল্প বলতে আর ভালো লাগছে না। সুরাইয়ার শুধু যে ভালো লাগছে না তা না, তার মনটাই খারাপ হয়ে গেছে। সে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমন বলবে, মা, এই গল্প আমি জানি, তুমি অন্য গল্প বলো। এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিলেন। ছেলের সেই গল্পের কথা মনে নেই। বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে, এত দ্রুত। নিজেকে ইমনের খুব বড় বড় মনে হচ্ছে, যেন হুট করে একদিনে অনেক বড় হয়ে গেছে। সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়িতে যাচ্ছে। ছোট চাচা অবশ্য সঙ্গে যাচ্ছেন, তারপরেও সে একা একা যাচ্ছে। এটা ভাবা যায়? ইমনের হাতে ছোট্ট ব্যাগ, ব্যাগে জামা কাপড়, টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি। সুরাইয়া ছেলের হাতে 2টা 10 টাকার নোট দিল। ইমন সেই নোট 2টা গম্ভীর ভঙ্গিতে শার্টের পকেটে নিল। সুরাইয়া বলল, খুব সাবধানে থাকবে। ইমন মাথা কাত করল। গ্রামে অনেক পুকুর টুকুর আছে, সাবধান। একা একা পুকুরে যাবে না, জঙ্গল টঙ্গলেও যাবে না। সাপ খোপ আছে, মনে থাকবে? হুম। আচ্ছা, তাহলে যাও। রাতে ছোট চাচার সঙ্গে থাকবে। বাথরুম পেলে তাকে জাগাবে। গ্রামের বাথরুম দূরে হয়। আচ্ছা। বাহ, আমাদের ইমন কুমারকে তো খুব স্মার্ট লাগছে। কাছে এসো, কপালে চুমু খেয়ে দিই। ইমন কাছে গেল। মা যখন কপালে চুমু খেলেন, তখন হঠাৎ তার মনে হলো
মাকে ছেড়ে সে থাকতে পারবে না। গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয়। ইচ্ছাটা হলো খুব অল্প সময়ের জন্য। ট্রেনে উঠে ইমনের মনে হলো সে শুধু বড় না, অনেক বড় হয়ে গেছে। কারণ ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছেন। টিকিট দেওয়ার সময় বলেছেন, হারাবি না, হারলে টিকিট চেকার ফাইন করে দেবে। ইমনকে ছোট চাচার কোলে বসতে হলো না। তার জন্য জানালার কাছে আলাদা সিট। ছোট চাচা চা খেলেন, সেও খেলো, ঠিক বড়দের মতো আলাদা কাপে। ট্রেনে জানালা দিয়ে দৃশ্য দেখতে তার কি যে ভালো লাগছিল। মনে হচ্ছিল সে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে। এর মধ্যে ছোট চাচা বললেন, এই যে মিস্টার হার্ডনাট, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোর দায়িত্ব হচ্ছে স্টেশনের নাম পড়তে পড়তে যাওয়া। যখন দেখবি স্টেশনের নাম নান্দাইল রোড, তখন আমাকে ডেকে তুলবি। ট্রেন স্টেশনে ঢুকতেই জানালা দিয়ে মাথা বের করে স্টেশনের নাম পড়া, কি রোমাঞ্চকর ব্যাপার। গ্রামের বাড়ি দেখে ইমন আনন্দে অভিভূত হলো। কি অদ্ভুত বাড়ি, টিনের চাল, ছোট ছোট জানালা, চারিদিকে এত গাছপালা, যেন মনে হয় জঙ্গলের ভেতর বাড়ি। একটা কুমড়ো গাছ বাড়িটার চালে উঠে গেছে, সেই গাছ ভর্তি কুমড়ো। উঠোনে সত্যিকার একটা মা ভেড়া 4টা বাচ্চা নিয়ে বসে আছে। ইমন যখন তার সামনে দাঁড়ালো, ভেড়াটা একটুও ভয় পেল না। বাচ্চা ভেড়াদের একটা আবার এসে ইমনের গা শুকতে শুরু করলো। বিস্ময়ের উপর বিস্ময় বাড়িতে 2টা রাজহাঁস। তারা গলা উঁচা করে কি গম্ভীরভাবে হাঁটছে, দেখলেই আদর করতে ইচ্ছা করে। ছোট চাচা অবশ্য বললেন, রাজহাঁস 2টা খুবই দাদর, খবরদার কাছে যাবি না, কামড় দেয়। কি অদ্ভুত কথা, হাঁস আবার মানুষকে কামড় দেয়? হাঁস কি কুকুর নাকি যে কামড়াবে? আকলিমা বেগম নাতিকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলেন। কাঁদেন আর একটু পরপর বলেন, আমার ইমুন নাইছে, তোমরা কে কইয়াছ? দেখা যাও, আমার ইমুন নাইছে। দাদির কান্না দেখে ইমনের লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সে কিছুতেই বুঝতে পারছে না একজন বুড়া মানুষ তার মতো একজন ছোট মানুষকে এত ভালোবাসে কেন। দাদি জানে শরীর অবশ, শুধু ডান হাতটা নাড়াতে পারেন। সেই হাতে তিনি ইমনকে ধরে আছেন, কিছুতেই ছাড়ছেন না। হাতে ন্যাপথলিনের গন্ধ। বুড়ো মানুষদের হাতে কি ন্যাপথলিনের গন্ধ হয়? ইমনের সারাটা দিন কাটল ভয়াবহ উত্তেজনায়। 2বার তাকে রাজহাঁস তাড়া করল। এতে ভয় যেমন লাগছিল, মজাও লাগছিল। বড়ই গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেরে খেল। বড়ই গাছে নিজে নিজে ওঠা কঠিন, তবে ছোট চাচা একটা টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিলেন। টেবিল থেকে চট করে গাছে ওঠা যায়, তবে খুব বেশি দূরে ওঠা যায় না, গাছ ভর্তি কাটা। ছোট চাচা কামরাঙ্গা গাছের ডালে একটা দোলনা টানিয়ে দিলেন। খুব অদ্ভুত দোলনা, চেয়ার দোলনা। একটা চেয়ারের হাতলের সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেয়া। কি যে মজার দোলনা! মনে হয় চেয়ারে বসে আছে, সামনে টেবিল, চেয়ার এবং টেবিল 2টাই দুলছে। তারপর সে ছোট চাচার সঙ্গে গেল ছিপ ফেলে পুকুরে মাছ ধরতে। দুজনের হাতে 2টা ছিপ, ছোট চাচার বড় ছিপ, তার ছোট ছিপ। মাটি খুঁড়ে কেঁচো বের করে কেঁচো দিয়ে টোপ দেয়া হয়। খুবই ঘেন্নার কাজ। মাছ মারতে হলে একটু ঘেন্নার কাজ করতেই হয়। ঢাকার কেউ বিশ্বাস করবে না, কিন্তু ঘটনা 100% সত্যি। ইমন তার ছিপে একটা সরপুঁটি মাছ ধরে ফেলল। মাছটা ধরে তার এত আনন্দ হলো যে শব্দ করে কেঁদে ফেলল। ছোট চাচা বিরক্ত হয়ে বললেন, আরে গাধা, মাছ ধরে কাঁদছিস কেন? এখানে কাঁদার কি হলো? মাছ না ধরতে পেরে কাঁদলেও একটা ব্যাপার ছিল, এত বড় মাছ ধরে ফিস ফিস কান্না, ছি! নিজের মারা সরপুঁটি মাছ ভাজা দিয়ে এসে দুপুরে ভাত খেল। আরও অনেক খাবার ছিল। মুরগির মাংসের কোরমা ছিল, ডিমের তরকারি ছিল। তার আর কিছুই খেতে ইচ্ছা করল না। পরদিন আরও বিস্ময়কর ঘটনা ঘটল। ছোট চাচা বললেন, আয়, তোকে সাঁতার শিখিয়ে দিই। একদিনে সাঁতার। আমি সাঁতার শেখানোর একজন ওস্তাদ। সাঁতার শিখতে হলে প্রথমে কোন কাজটা করতে হয় বল দেখি? জানি না। প্রথমে পানিতে নামতে হয়। পানিতে না নেমেও সাঁতার শেখা যায়। সেই সাঁতারের নাম শুকনা সাঁতার। স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ মানুষ শুকনা সাঁতার জানে না বলে স্থলে ভেসে থাকতে পারে না। তুমি পারো? না, আমিও পারি না। ইমন ভয়ে ভয়ে চাচার হাত ধরল। পুকুরটাকে খুব গহীন মনে হচ্ছে। পানি কি পরিষ্কার টলটল করছে। ফিরোজ বলল, ঝুপ করে পানিতে নাম, একদিনে সাঁতার। ইমন অবাক হয়ে বলল, সত্যি সত্যি একদিনে সাঁতার শিখব? তোর যদি ইচ্ছা থাকে শিখতে পারবি। ইচ্ছা আছে?
আছে। পানিতে আমার সঙ্গে নামবি, কিন্তু পানিকে ভয় করতে পারবি না। পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না। শুধু মনে রাখবি, আমি যখন আছি তখন তুই ডুববি না। আমি ধরে ফেলব। আমার উপর বিশ্বাস রাখতে হবে। পারবি বিশ্বাস রাখতে? পারবো। তাহলে আয়, শুরু করা যাক। প্রথম 1 ঘন্টা শুধু পানিতে দাপাদাপি করবি। আমি তোর পেটে হাত দিয়ে তোকে ভাসিয়ে রাখব। ফিরোজ ইমনকে ভাসিয়ে রাখছে। ইমন প্রাণপণে দাপাদাপি করছে। প্রথমে একটু শীত লাগছিল। দাপাদাপির কারণে এখন আর শীত লাগছে না। ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা পানিতে দাপাদাপি করে কাটিয়ে দিতে পারবে। সঙ্গে শুধু একজনকে লাগবে, যে তাকে ভাসিয়ে রাখবে, ছেড়ে দেবে না। ইমন 2 ঘন্টার মাথায় সত্যি সত্যি সাঁতার কাটল। ইমনের চেয়েও অনেক বেশি অবাক হলো ফিরোজ। সে মুগ্ধ গলায় বলল, হার্ডনাট, তুই তো সত্যিই হার্ডনাট। সত্যি সত্যি একদিনে সাঁতার শিখে ফেললি। তুই তো বড় হয়ে গেছিস সে বেটা। গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের এত মন খারাপ হলো যে বলার নয়। বিদায়ের দিন আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে রইলেন। এক ফোঁটাও চোখের জল ফেললেন না। বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এমনিতেই এই পরিবারে অমঙ্গলের ছায়া পড়ে আছে। আকলিমা বেগম ধরা গলায় বললেন, ইমন না? ইমন বলল, জি দাদিমা। তোর একটা কথা বলি, তুই যখন বড় হইয়া বিয়া করবি তখন বউরে নিয়ে আসবি। আমি তো বাচ্চা থাকবো না। তোরা 2জনে আমার কবরের সামনে খাড়াবি। ইমন মাথা কাত করে বলল, জি আচ্ছা। তোর লাগে আমি আল্লাহ পাকের কাছে খাস দিলে দোয়া করছি। আমার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। আকলিমা বেগম নাতির হাতে কাপড়ে মোড়া একটা ছোট্ট উপহার তুলে দিলেন। জামিলুর রহমান সাহেবের বাড়িতে আজ ভয়াবহ উত্তেজনা। তিনি অফিসে যাননি। বারান্দার বেতের চেয়ারে বসে আছেন, হাতে মোটা একটা দড়ি। তার সামনের টেবিলে চা দেওয়া হয়েছে। তিনি চা খাচ্ছেন না। চা ঠান্ডা হচ্ছে। আজ টোকন শোভন 2 ভাইকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি মাঝে মধ্যেই দেয়া হয়। শাস্তি প্রক্রিয়া ভয়াবহ। ফাতেমা চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। শোভন টোকনকে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। যথাসময়ে তালা খুলে জামিলুর রহমান সেই ঘরে দড়ি হাতে ঢুকবেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। পরের 1 ঘন্টা ভেতর থেকে পশুর গোঙানির মতো শব্দ আসবে। ফাতেমা স্বামীর সামনে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, চা ঠান্ডা হয়ে গেছে, আর 1 কাপ বানিয়ে দেব? জামিলুর রহমান বললেন, না। ওরা কি করেছে? কি করেছে তোমার জানার দরকার নেই। ফাতেমা প্রায় ফিসফিস করে বললেন, ছেলে মানুষ। জামিলুর রহমান বললেন, 2 দিন পর এসএসসি পরীক্ষা দেবে। ছেলে মানুষ মোটেই না। দাড়ি গোঁফ উঠে গেছে, ছেলে মানুষ কি? তুমি তো সকালে চা খাওনি। চা বানিয়ে দিচ্ছি, চা খাও, তারপর যা ইচ্ছা করো। তুমি বাবা, তুমি তো শাসন করতেই পারো। আমার এই অনুরোধটা রাখো। জামিলুর রহমান বললেন, যাও, চা আনো। ফাতেমাকে যত বোকা মনে হয় তত বোকা বোধহয় তিনি না। চা বানানোর কথা বললে তিনি সময় নিচ্ছেন। যত সময় যাবে তত রাগ পড়বে। চা বানিয়ে সুপ্রভার হাতে দিয়ে পাঠাতে হবে। মানুষটা একমাত্র সুপ্রভার সঙ্গে সহজভাবে কথা বলে। সুপ্রভা হাত নেড়ে নেড়ে কী সব গল্প করে। মানুষটা আগ্রহ নিয়ে শোনে। সুপ্রভাকে বলতে হবে মজার কোনো দীর্ঘ গল্প যেন সে শুরু করে। ফাতেমা নিজেই চা বানাতে গেলেন। অনেক দিন চুলার পাশে যান না। শরীর ক্রমেই ভারী হয়ে যাচ্ছে। আগুনের আজকাল আর সহ্য হয় না। মাথা দপদপ করে। তালাবন্ধ ঘরের খাটে শোভন টোকন বসে আছে। শোভনকে মোটেই চিন্তিত বলে মনে হচ্ছে না। তবে টোকন ভয় পেয়েছে। তার মধ্যে ছটফটানের ভাব স্পষ্ট। সে বারবারই বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। তাদের অপরাধ মোটামুটি গুরুতর। এই অপরাধ আগে কয়েকবার করেছে, ধরা পড়েনি। আজ সকালে ধরা পড়ে গেছে। ধরা পড়ার কোনো কারণ ছিল না। 2 ভাইয়ের হিসেবে সামান্য গণ্ডগোল হয়ে গেছে। জামিলুর রহমান সকালবেলা বাথরুমে অনেকখানি সময় কাটান। তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢোকেন এবং কাগজ শেষ করে বের হন। খুব কম করে হলেও 15 মিনিট সময় লাগে। বাবার কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা সরানোর জন্য এই সময়টা যথেষ্ট। তারা তাই করল। কিন্তু সামান্য গণ্ডগোল হয়ে গেল। মানিব্যাগ থেকে টাকা বের করার সময় জামিলুর রহমান সবার ঘরে ঢুকলেন। জামিলুর রহমান বললেন, তোরা আয় আমার সঙ্গে। তারা বাবার সঙ্গে গেল। এইখানে আরও একটা ভুল করা হলো। তারা দৌড়ে পালিয়ে যেতে পারত। পালিয়ে যাওয়া হলো না। জামিলুর রহমান 2 ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন।
শোভনের পানির পিপাসা পেয়েছে। শাস্তি কখন শুরু হবে বলা যাচ্ছে না। পানি খেয়ে নিতে পারলে ভালো হতো। পেছনের দিকের জানালাটা খোলা, সেই জানালা দিয়ে এক জগ পানি যদি কেউ এনে দিত। শোভন খাট ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো। জানালায় লম্বা করে শিক বসানো। একটা শিক বাঁকানো কোনো কঠিন কাজ না, শাবল দিয়ে 4 দিলেই শিক বাঁকবে। দারোয়ান ভাইয়ের ঘরে শাবল আছে। জানালার পাশে ইমনের মুখ দেখা গেল। ভয় তার মুখ সাদা হয়ে গেছে। টোকন শোভন 2 ভাই তার খুব প্রিয় মানুষ। রাতে সে এই ঘরে তাদের সঙ্গে ঘুমায়। এদের ভয়াবহ শাস্তি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ভাবতেই তার বুক শুকিয়ে আসছে। এর আগের বার শোভন অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার আনতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে। আজও নিশ্চয়ই সেরকম হবে। ইমন, যা চট করে 1 জগ পানি নিয়ে আয়। ইমন ছুটে গেল পানি আনতে। পানির জগ শিকের ফাঁক দিয়ে ঢুকছে না। সে জগ বদলে 2টা পানির বোতল নিয়ে এলো। শোভন বলল, বাবা কি করছে রে? চা খাচ্ছেন। হাতে দড়ি আছে? তুই এক কাজ কর, দারোয়ান ভাইয়ের ঘর থেকে শাবলটা নিয়ে আয়। শাবল দিয়ে শিকে 4 দিয়ে শিক বাঁকিয়ে ফেলবি। আমরা পগার পার হয়ে যাব। পারবি না? পারবো। তাহলে দেরি করিস না। ইমন শাবল আনতে ছুটে গেল। জানালার শিক বাঁকানোর কাজটা খুব সহজেই হয়ে গেল। 2 ভাই মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। জামিলুর রহমান তালা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে শীতল গলায় ডাকলেন, ইমন। ইমন ফ্যাকাশে মুখে ঘরে ঢুকল। জামিলুর রহমান বললেন, তুই কাঁপছিস কেন? তুই কি করেছিস? ওদের সাহায্য করেছিস? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিভাবে সাহায্য করেছিস? শাবল এনে দিয়েছি। শার্ট খোল। ইমন শার্ট খুলল। বিছানা উপর হয়ে থাক। আজ তোকে এমন শিক্ষা দিব যে জীবনে কখনো অপরাধীকে সাহায্য করবি না। জামিলুর রহমান ভেতর থেকে দরজা বন্ধ করে দড়ি হাতে নিলেন। ইমন দাঁত কামড়ে পড়ে আছে। তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। দরজা বন্ধ। ইচ্ছা থাকলেও কেউ তাকে বাঁচানোর জন্য আসবে না। প্রচণ্ড শারীরিক যন্ত্রণার সময় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছা করে। ইমন ফিসফিস করে ডাকছে, ছোট চাচা, ও ছোট চাচা। বাতাস কেটে দড়ি শা শা শব্দে নিচে নেমে আসছে। এই শব্দে ইমনের ডাকাডাকি চাপা পড়ে যাচ্ছে। ইমন অজ্ঞান হয়ে যাবার আগ মুহূর্তে দেখল জানালার শিক ধরে মিতু এসে দাঁড়িয়েছে। মিতুর গোলাকার মুখ লালচে হয়ে আছে। মিতু তীব্র স্বরে সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা। এরপর কি ঘটেছে ইমনের মনে নেই। সন্ধ্যাবেলা ফিরোজ এসে হতভম্ব। ইমন অর্ধচেতনের মতো পড়ে আছে। তার সারা গায়ে ব্যান্ডেজ, শরীরে জ্বর, ঠোঁট কেটে ফুলে আছে। ফিরোজ বলল, তোর কি হয়েছে? ইমন বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানে? কে মেরেছে তোকে? বড় মামা। তোর বড় মামা কি পাগল? এভাবে কেউ কাউকে মারে? সে পেয়েছে কি? বাড়িতে জায়গা দিয়ে মাথা কিনে নিয়েছে? তোর এখানে থাকতে হবে না, তুই চল তো। কোথায় যাব? আমার সঙ্গে যাবি, আমার মেসে থাকবি। মেসে থেকে পড়াশোনা করবি। তোকে আমি এ বাড়িতে রাখবো না। মা যেতে দেবে না ছোট চাচা। যেতে দেবে না মানে? অবশ্যই যেতে দেবে। আমি ভাবির সঙ্গে কথা বলছি। ফিরোজ দোতলায় উঠে গেল। সুরাইয়া দোতলার বারান্দায় টুলের উপর বসেছিলেন। তার হাতে একটা বই। বইটার নাম স্বপ্নতথ্য। স্বপ্নের ব্যাখ্যা দেওয়া। স্বপ্নের ব্যাখ্যা পড়তে তার ভালো লাগে। ফিরোজকে দেখে তিনি বই বন্ধ করলেন। তার চোখে ঈষৎ বিরক্তি দেখা গেল। ভাবি কেমন আছেন? ভালো। ইমনের কী অবস্থা আপনি দেখেছেন? দেখিনি, শুনেছি। অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। এইভাবে কেউ কাউকে মারে? ভাইজানের রাগ বেশি। তিনি যা করেছেন ঠিকই করেছেন। শাসনের দরকার আছে, শুধু আদরে কিছু হয় না। ভাবি, আমি তো এখানে ইমনকে রাখব না। তুমি তাকে না রাখার কে? তুমি তাকে কোথায় নিয়ে রাখতে চাও? তোমার মেসে? খামাখা রাগ দেখিও না, খামাখা আদরও দেখিও না। ভাবি, আমি কোনো রাগ দেখাচ্ছি না। আমার মনটা খুব খারাপ হয়েছে। এইসব মন খারাপের কোনো দাম নেই। মাসে 2 মাসে একবার আসবে, সাথে থাকবে সস্তায় কিছু খেলনা, খানিকক্ষণ কচলাকচলি করে চলে যাবে। এসব আদরের মানে কি? ভাবি, আপনি আমার উপর রাগ করছেন কেন বুঝতে পারছি না। আমি রাগ করছি না তো, তোমার উপর রাগ করব কেন? ফিরোজ হতাশ গলায় বলল, ভাবি, আজ রাতটা আমি এই বাড়িতে থেকে যাব। ওর খুব জ্বর। ইমনের সঙ্গে ঘুমিয়ে থাকি। ওর পাশে কারোর থাকা দরকার। সুরাইয়া স্বপ্নতথ্যের বই খুলতে খুলতে শুকনা গলায় বললেন,
বাড়তি আদর দেখানোর কোনো দরকার নেই। ওদের কপালে অনাদর লেখা। আমি চাই ওরা যেন অনাদরেই মানুষ হয়। আপনি কি ইমনকে দেখেছেন? না। আপনার কি উচিত না ওর পাশে কিছুক্ষণের জন্য হলেও বসা? শোনো ফিরোজ, আমার কি উচিত বা অনুচিত এই উপদেশ তুমি আমাকে দিতে এসো না। আমি কাউকে উপদেশ দেই না, আমিও চাই না কেউ আমাকে উপদেশ দিক। এক কাজ করো, আজ তুমি চলে যাও, অন্য একদিন এসো। আজ তুমি উত্তেজিত। আমি নিজেই সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি। অন্যের উত্তেজনা আমার ভালো লাগে না। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। জামিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই। অবশ্যই তুমি তার সঙ্গে কথা বলবে না। সুরাইয়া স্বপ্নের বই খুলে বসলেন। সাপ দেখলে শত্রু বৃদ্ধি পায়, সাপ কামড়াতে দেখলে অসুখ হয়, সাপ মারতে দেখা শুভ, শত্রু বিন্যাস হয়। সাপ ও সাপিনীকে সঙ্ঘ লাগা অবস্থায় দেখলে ধন প্রাপ্তি কিংবা পুত্র সন্তান প্রাপ্তি হয়। ইমনের জ্বর কমেছে। দুপুরে 102 ছিল, এখন 100। ঘুমের ওষুধ দেওয়ার কারণে সে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। সারাদিনে কিছু খায়নি। কিছুক্ষণ আগে এক বাটি স্যুপ খেয়েছে। তার মাথার কাছে সুপ্রভা বসে আছে। সুপ্রভা তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। ইমনের গল্প শুনতে মোটেও ভালো লাগছে না। বেচারি এত আগ্রহ নিয়ে পড়ছে বলে ইমন কিছু বলছে না। সুপ্রভা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে। ইমনের মনে হলো তার বোনটা ওই তো কিছুদিন আগেই হামাগুড়ি দিত, আজ এত বড় হয়ে গেছে, ভাইকে বই পড়ে শোনাচ্ছে। কি আশ্চর্য! সুপ্রভা রিনরিনে গলায় পড়ছে। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, রামমোহন রায়ের নাতি ছিল, সেটা জানতেন? ফেলুদার মুখের উপর রুমাল চাপা, তাই সে শুধু মাথা নাড়িয়ে না জানিয়ে দিল। সুরাইয়া আয়নার সামনে বসে আছে। তার চোখে মুখে হতভম্ব ভাব। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে সিথির কাছের কিছু চুল তামাটে হয়ে আছে। কি ভয়ঙ্কর কথা! চুল পেকে যাচ্ছে, নাকি হলুদ টলুদ জাতীয় কোনো রং লেগেছে? রং লাগবে কিভাবে? কত বছর হলো সে রান্নাঘরে যায় না। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা। সুপ্রভা দরজা ধরে দাঁড়ালো। সে আজ শখ করে মার শাড়ি পরেছে। নীল শাড়িতে সাদা সাদা বুটি। শাড়িটা যে এত সুন্দর আগে বোঝা যায়নি, পরার পর বোঝা যাচ্ছে। শাড়ি পরার জন্য তাকে এত বড় লাগছে যে মনেই হচ্ছে না তার বয়স মাত্র 13। মনে হচ্ছে তরুণী এক মেয়ে, যে সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে টেলিফোনে গল্প করে। সুপ্রভা এমনিতেই দেখতে সুন্দর, শাড়ি পরায় আজ তাকে অন্যরকম সুন্দর লাগছে। একটু আগে মিতু তাকে দেখে বলেছে, সুপ্রভা, খবরদার শাড়ি পরবি না, হিংসায় আমার গা জ্বলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখবি সারা গায়ে ফসকা উঠে যাবে। সুরাইয়া মেয়েকে দেখে বলল, সুপ্রভা, দেখো তো আমার মাথার চুল পেকে যাচ্ছে নাকি? সুপ্রভা বলল, হুম। হুঁ আবার কি ধরনের কথা? হয় বলো হ্যাঁ, নয় বলো না। চুল পেকেছে? সুপ্রভা ক্ষীণ গলায় বলল, হ্যাঁ। সুরাইয়া তীব্র গলায় বললেন, চুল পাকবে কেন? এখনই কেন চুল পাকবে? সুপ্রভা এই প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারছে না। চুল পেকে গেলে সে কি করবে? সে তো আর 100 বছরের পুরনো ঘি মায়ের মাথায় মাখিয়ে তার চুল পাকায়নি। এমনিতেই সে মায়ের ভয়ে অস্থির হয়ে থাকে। আজ সকাল থেকে ভয় বেশি লাগছে, কারণ বান্ধবীর জন্মদিনে যাবার কথা যখন বলা হয়েছে মা বিশ্রী করে তাকিয়েছেন, কিছু বলেননি। অথচ আগে ভাগে কথা ঠিক হয়ে আছে, সবাই দল বেঁধে শাড়ি পরে যাবে, রাতে ওই বাড়িতে থাকবে, সারা রাত গল্প করবে। তাদের বাড়িতে লেজার ডিস্ক প্লেয়ার আছে, সেই লেজার ডিস্কে ছবি দেখা হবে। যে ছবি দেখা হবে সেই ছবিও এনে রাখা হয়েছে, সাউন্ড অফ মিউজিক। শাড়ি পরেছিস কেন? সুপ্রভা খুবই অবাক হলো। সে মাকে জানিয়েই শাড়ি পরেছে। আলমিরা থেকে মা নিজেই শাড়ি বের করে দিয়েছেন। এখন হঠাৎ এই কথা কেন? শাড়ি পরার এসব ঢং কোত্থেকে শিখলি? তুই কোথায় আছিস তুই জানিস না? পরের বাড়িতে দাসীর মতো পরে আছিস। রং করতে লজ্জা লাগে না? বেহায়া মেয়ে। সুরাইয়া দম নেবার জন্য থামলেন। সুপ্রভা ভাবল এই ফাঁকে সে সরে যাবে, তবে এই কাজটা করাও ঠিক হবে না। সবচেয়ে ভালো হয় সে যদি মাকে রাগ ঝাড়ার পুরো সুযোগটা দেয়। ঢঙের মেয়ে। ঢং তো 16 আনার উপর 2 আনা 18 আনা শিখেছিস। যা শেখার তা তো শিখছিস না। অঙ্কে পেয়েছিস 11। এমন কোনো মেয়ে আছে যে অঙ্কে 11 পায়? বল, আছে কোনো মেয়ে? দে, কথার জবাব দে। চুপ করে থাকলে টেনে জিভ ছিঁড়ে ফেলব।
সুপ্রভা মনে মনে মায়ের কথার জবাব দিল। এই কাজটা সে ভালো পারে। মা যখন প্রশ্ন করতে থাকেন তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ঠিকই, তবে মনে মনে প্রতিটি প্রশ্নের জবাব দেয়। যে কোনো প্রশ্নই মা ৩-৪ বার করে করেন। মার একই প্রশ্নের জবাব সুপ্রভা ভিন্ন ভিন্নভাবে দেয়। তার বেশ মজা লাগে। কি সার্কাসের সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথা জবাব দে। আছে কোনো মেয়ে যে অঙ্কে 11 পায়? সুপ্রভা মনে মনে বলল, হ্যাঁ মা, আছে। নন্দিতা বলে একটা মেয়ে আমাদের ক্লাসে আছে। সে পেয়েছে 9। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নন্দিতার কাছে টেলিফোন করে জেনে নিতে পারো। ওরা দারুণ বড়লোক। ওদের বাড়িতে 3টা টেলিফোন। নন্দিতাও আজ জন্মদিনে যাবে। নন্দিতা পরবে লাল সিল্কের শাড়ি, রাজশাহী সিল্ক। সেরিকালচার বোর্ডে তার এক মামা চাকরি করেন, তিনি এনে দিয়েছেন। সুরাইয়া বললেন, তুই এক্ষুনি শাড়ি খোল, বই খাতা নিয়ে বস। ইমনকে বলো অঙ্ক দেখিয়ে দিতে। সুপ্রভা মনে মনে বলল, দুপুরবেলা বই নিয়ে বসবো কেন মা? ইমন ভাইয়াকেও অঙ্ক দেখিয়ে দিতে বলা যাবে না। তার জ্বর, সে বিছানায় শুয়ে কো কো করছে। শাড়ি খুলে ফেলতে বলছো, খুলে ফেলছি, কিন্তু কোন কাপড়টা পরবো তাও বলে দাও। যা পরবো সেটা নিয়েই তো তুমি কথা শোনাবে। এত কথা শুনতে কারোর ভালো লাগে না। বাবা যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আমার ধারণা তোমার কথা শুনে পালিয়ে গেছে, এবং সে নিশ্চয়ই লক্ষ্মী টাইপ কোনো মেয়েকে বিয়ে করেছে, যে মেয়েটা 10টা কথার উত্তরে একটা কথা বলে। তোমার মতো ক্যাট ক্যাট করে না। সুপ্রভা মার সামনে থেকে সরে গেল। তাকে দেখে মনেও হবে না সে মনে দুঃখ পেয়েছে বা মন খারাপ করেছে, বরং মনে হবে একটু আগে তার জীবনে মজার একটা ঘটনা ঘটেছে, সেই আনন্দেই সে ঝলমল করছে। সুপ্রভা একতলায় মিতুর ঘরে ঢুকল। রাতে সে মিতুর সঙ্গে ঘুমায়। মিতুর ঘরটাই তার ঘর। মিতু আবার ঘরে থাকতে তার ভালোই লাগে, তবে আরও ভালো লাগতো যদি তার নিজের কোনো ঘর থাকতো। পুরো ঘরটা সে নিজের মতো করে সাজাতে পারত। ঘরে খাট রাখত না, নন্দিতার মতো মেঝেতে একটা ফোম বিছিয়ে রাখত। নিজের একটা সিডি প্লেয়ার থাকতো, সারাক্ষণ গান শুনত। মিতু কাঁচা কলার ভর্তা বানাচ্ছিল। কাঁচা কলা কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেঁতুল, কাঁচামরিচ, লবণ মিশিয়ে ভর্তা। কাঁচা কলার কষের সঙ্গে পরিমাণ মতো তেঁতুল মিশাতে পারলে অসাধারণ একটা জিনিস তৈরি হয়। তেঁতুলের পরিমাণ ঠিক করাটাই জটিল। বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। যে কোনো ধরনের ভর্তা বানানোর ব্যাপারে মিতু মোটামুটি একজন বিশেষজ্ঞ। সুপ্রভা মিতুকে ডাকে ভর্তা রানী। সুপ্রভা হাত বাড়িয়ে বলল, দেখি আপা কেমন হয়েছে। মিতু বিরক্ত গলায় বলল, আগে বানানো হোক তারপর দেখবি। তুই যা, চট করে রান্নাঘর থেকে ধনেপাতা নিয়ে আয়। অল্প ধনেপাতা কচলে দিয়ে দিই। ধনেপাতা দিও না আপা, কলার ভর্তায় ধনেপাতার গন্ধ ভালো লাগে না। তোকে মাতব্বরি করতে হবে না, যা করতে বলছি কর। সুপ্রভা ধনেপাতা আনতে গেল। মিতু কি মনে করে যেন মুখ টিপে হাসল। সব মানুষের কিছু বিচিত্র স্বভাব আছে, মিতুরও আছে। তার বিচিত্র স্বভাবের একটা হচ্ছে, যখন একা থাকে তখনই সে মুখ টিপে হাসে। আশেপাশে কেউ থাকলেই সে গম্ভীর। তখন তাকে দেখলে মনে হবে কাজ ছাড়া সে কিছু বোঝে না, কাজের বাইরে সবকিছুই তার অপছন্দ। সুপ্রভা ধনেপাতা নিয়ে উপস্থিত হলো। মিতু বলল, ইমনের জ্বর কত জানিস? না। 104। আমি ঠিক করেছি ওর গায়ে পানি ভর্তি একটা কাপ ঘণ্টাখানেক বসিয়ে রাখব। জ্বরের তাপে পানি গরম হবে, সেই পানি দিয়ে আমি চা বানিয়ে খাবো। সুপ্রভা খিলখিল করে হাসতে লাগলো। মিতু আপাকে এই জন্যই তার এত ভালো লাগে। গম্ভীর মুখে এমন মজার মজার কথা বলবে যে হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়। হাসি দেখে মিতু আপা আবার বিরক্ত হয়ে ধমক দেয়। কি আশ্চর্য মেয়ে, নিজেই হাসাবে আবার নিজেই ধমকাবে। সুপ্রভা, হাসি থামা। বিশ্রী শব্দ করে হাসছিস কিভাবে? তুই তো হায়না না, মানুষ। তোর হাসি শুনে মনে হচ্ছে একটা মহিলা হায়না হাসছে। হাসি বন্ধ কর। সুপ্রভা হাসি বন্ধ করতে চেষ্টা করছে, পারছে না। মিতু আপাকে দেখতে সুন্দর লাগছে। মিতু আপা কোনো রকম সাজগোজ করে না, অথচ তাকে দেখে মনে হয় সবসময় বাইরে যাবার জন্য সেজে আছে। সুপ্রভা, একটা কাজ করি, ইমনের কাছে একটা উড়ো চিঠি পাঠাই। কি উড়ো চিঠি? প্রেমের চিঠি। কোনো একটা মেয়ে লিখেছে এরকম, ভুল বাংলায় আজে বাজে টাইপ। চিঠি পড়ে তার আত্মা কেঁপে উঠবে, কাউকে বলতেও পারবে না, শুকনো মুখ করে ঘুরবে। আমরা দূর থেকে মজা দেখব। আইডিয়াটা কেমন? ভালো, খুব ভালো। চিঠিটা আমরা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে পাঠাবো। চিঠিটা কে লিখবে? তুমি? তোমার হাতের লেখা তো চিনে ফেলবে। আমার 4-5 রকম হ্যান্ডরাইটিং আছে, চেনার কোনো উপায়ই নেই। তাহলে আবার চলো লিখে ফেলি।
বললেই তো লিখে ফেলা যায় না, চিন্তা ভাবনা করে লিখতে হবে। রাতে লিখব। শুরুটা হবে কিভাবে জানিস? ওগো আমার প্রাণ পাখি বুলবুলি। সুপ্রভা আবার খিলখিল করে হেসে উঠল। মিতু বিরক্ত গলায় বলল, বললাম না হায়নার মতো হাসবি না। হাসি আসলে কি করব? হাসি আসলে হাসি চেপে রাখবি। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। তোমাকে কে বলেছে? আমাকে কিছু বলতে হয় না। আমি হচ্ছি সব জানতা, সব কিছু জানি এবং ম্যানেজ মাস্টার, সব কিছু ম্যানেজ করতে পারি। তুমি কি মাকে বলে আমার বান্ধবীর বাসা যাবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবে? আজ রাতে ওর বাসায় থাকার কথা। অবশ্যই ম্যানেজ করতে পারবো, আমার কাছে এটা কোনো ব্যাপার না। তাহলে তুমি আমাকে যাবার ব্যবস্থা করে দাও। আমি কেন করে দেব? তোর সমস্যা তুই দেখবি। সুপ্রভা মন খারাপ করা গলায় বলল, আপা, আমার মাঝে মাঝে মনে হয় তুমি খুব কঠিন হৃদয়ের মহিলা। মিতু সহজ গলায় বলল, ভুল বললি, আমি কঠিন হৃদয়ের মেয়ে। এটা মাঝে মাঝে মনে হবার ব্যাপার না, সব সময় মনে হবার ব্যাপার। মিতু উঠে দাঁড়ালো। মিতুর সঙ্গে সঙ্গে সুপ্রভাও উঠে দাঁড়ালো। মিতু বিরক্ত গলায় বলল, তুই ছায়ার মতো সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকিস না তো, বিরক্ত লাগে। তুমি যাচ্ছ কোথায়? ছাদ পিছল হয়ে আছে আপা, ছাদে যেও না। রেলিং নেই ছাদে, ধপাস করে পড়বে। পড়ি যদি সেটা আমার সমস্যা, তোর সমস্যা না। মিতু ছাদের দিকেই যাচ্ছে। যাবার আগে সে ফুপুর সঙ্গে দু একটা কথা বলে যাবে বলে ঠিক করল। শক্ত কিছু কথা। এই মহিলাকে তার ইদানিং অসহ্য বোধ হচ্ছে। মুশকিল হচ্ছে, আগ বাড়িয়ে কঠিন কথা শুরু করা যায় না। ফুপু তার সঙ্গে কখনো কঠিন কিছু বলেন না। বললে সুবিধা হতো, কোমর বেঁধে ঝগড়া করা যেত। সুরাইয়া মিতুকে দেখে সহজ গলায় বলল, কি ব্যাপার মিতু? মিতু বলল, কলার ভর্তা বানিয়েছি, খাবি? না। খেয়ে দেখো না, ভালো হয়েছে। ইচ্ছে করছে না। তোর ইউনিভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে না, মন্দও লাগছে না, সমান সমান লাগছে। আশ্চর্য, ওই দিন দেখেছি লাল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, আজ একেবারে ইউনিভার্সিটি। লাল হাফ প্যান্ট? হ্যাঁ, লাল হাফ প্যান্ট। আমার সব পরিষ্কার মনে আছে। আমাকে দেখে জিভ বের করে ভেঙচি কাটলি। তোমার পুরনো দিনের কথা খুব মনে থাকে, তাই না ফুপু? হ্যাঁ, মনে থাকে। ফুপু, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি তো কাউকেই কোনো অনুরোধ টনুরোধ করি না, তোমাকে করছি। কী অনুরোধ? সুপ্রভার এক বান্ধবীর জন্মদিন। সুপ্রভার খুব ইচ্ছা জন্মদিনে যায়, ওকে যেতে দিও। যেতে চাইলে যাবে, যেতে না দেবার কি আছে? রাতটা এ বাড়িতে থাকবে, বান্ধবীরা মিলে হইচই গল্পগুজব করবে, সকালে চলে আসবে। আমি বিকালে দিয়ে আসবো, সকালে নিয়ে আসবো। কাল আমার ক্লাস নেই। ঠিক আছে। ফুপু, কলা ভর্তা একটু খেয়ে দেখো না, ভালো লাগবে। একটু মুখে দিলেই আরও খেতে চাইবে। সুরাইয়া খানিকটা ভর্তা হাতে নিলেন, তবে মুখে দিলেন না। মিতু চলে গেল ছাদে। সুপ্রভার অনুমতি এত সহজে আদায় হয়ে যাবে সে ভাবেনি। তার ধারণা ছিল অনেক যুক্তিযুক্তি দাঁড় করাতে হবে। আজ মনে হয় ফুপুর মনটা কোনো কারণে ভালো। ছাদে এখনও রেলিং হয়নি। প্রতি বছর জামিলুর রহমান একবার করে বলেন, এই শীতে রেলিং দিয়ে দেব। খোলা ছাদ কখন কি হয়, শীত চলে যায়, রেলিং দেওয়া হয় না। বর্ষার পানিতে শ্যাওলা পড়ে ছাদ পিছল হয়ে আছে, বুড়ো আঙুল টিপে টিপে হাঁটতে হয়। যে কোনো মুহূর্তে ছাদ থেকে মাটিতে নেমে আসার সম্ভাবনা মাথায় নিয়ে হাঁটতে মিতুর অদ্ভুত ভালো লাগে। এটা এক ধরনের পাগলামি তো বটেই। মিতুর ধারণা সব মানুষের মধ্যে কিছু কিছু পাগলামি আছে, তার মধ্যেও আছে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তার পাগলামি ক্ষতিকারক পাগলামি না। আজ সে ছাদে হাঁটাহাঁটি করল না, চিলেকোঠায় চলে গেল। জামিলুর রহমান সাহেব সিঁড়ির পাশের এই ঘরটা বানিয়েছিলেন বাড়ির চাকর বাকরদের থাকার জন্য। ঘরটা মিতু নিয়ে নিয়েছে। দুটো নাম্বারিং লক দিয়ে ঘরটা তালা দেওয়া। দুটা তালা দেখে ধারণা হতে পারে ঘর ভর্তি মিতুর শখের জিনিসপত্র। আসলে ঘরটা প্রায় খালি। একটা চৌকি আছে, চৌকিতে পাটি পাতা, কোনো বালিশ নেই। চৌকির পাশে ছোট টেবিল, টেবিলে কিছু খাতাপত্র, কয়েকটা বল পয়েন্ট, দুটা ফাউন্টেন পেন, কয়েকটা পেন্সিল। টেবিলের সঙ্গে কোনো চেয়ার নেই, কারণ চেয়ার বসানোর জায়গা নেই। মিতু চৌকিতে বসেই গুটি গুটি করে খাতায় কী সব লেখে, তবে বেশিরভাগ সময় দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে থাকে। মাথার কাছে ছোট্ট জানালা দিয়ে হু হু করে হাওয়া খেলে। জানালা দিয়ে আকাশ দেখা যায়।
মনে হয় বাতাসটা আকাশ থেকে সরাসরি আসছে। আজ মিতু দরজা বন্ধ করে ইমনকে উড়ো চিঠি লিখতে বসল। রুল টানা কাগজে লিখলে ভালো হতো। এখানে রুল টানা কাগজ নেই, কিছু আনিয়ে রাখতে হবে। মিতুর চিঠিটা হলো এরকম: 786। হে আমার প্রাণসখা বুলবুল, জানগো, তোমাকে আমি প্রত্যহ কলেজে যাইতে দেখি এবং বড় ভালো লাগে। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ, টু মাচ, সো মেনি লাভ। তোমার সঙ্গে কবে আমার পরিচয় হইবে? আমি বড়ই নিঃসঙ্গ। এখানে নতুন আসিয়াছি, কাহারও সঙ্গে পরিচয় হয় নাই। আগে যেখানে ছিলাম সেখানে 2টা অফার ছিল, তবে আমার পছন্দনীয় নহে। আমি দেখিতে মোটামুটি সুন্দরী, তবে একটু শর্ট। হাই হিল পরিলে বোঝা যায় না। সবাই বলে আমার চোখ খুবই সুন্দর। তুমি যেদিন বলিবে সেদিন আমার জীবন ধন্য হইবে। জানগো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটো কেন? আমার বান্ধবীরা তোমাকে নিয়ে হাসাহাসি করে। তাহারা তোমাকে দেখাইয়া আমাকে বলে, ওই দেখ তোর কুজো বর যাচ্ছে। ঠাট্টা করিয়া বর বলে, তবে ইনশাল্লাহ একদিন তুমি নিশ্চয়ই আমার বর হইবে, ইহা আমার বিশ্বাস। আই লাভ 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 ইউ 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 মেনি 100 কিস। এবার 50 + 30। বিদায়, ইয়োর ওয়াইফ এ। চিঠি শেষ করে মিতু অনেকক্ষণ খিলখিল করে হাসল না। এই কাগজে চিঠি লিখলে হবে না, রুল টানা কাগজ আনাতে হবে এবং আরও কাঁচা হাতে চিঠি লিখতে হবে। চিঠি হাতে পেয়ে ইমনের মুখের ভাব কীরকম হবে কল্পনা করতেই তার ভালো লাগছে। আজই যদি চিঠিটা দেওয়া যেত ভালো হতো। রেজিস্ট্রি করে পাঠালে চিঠি আসতে আসতে 7 দিনের মতো লাগবে। 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। উপায় নেই। সুপ্রভা শাড়ি বদলেছে। এখন তাকে বাচ্চা একটা মেয়ে বলেই মনে হচ্ছে। এখন মনে হচ্ছে শাড়ি না পরলেই তাকে ভালো দেখায়। সুরাইয়া বিছানায় আধশোয়া হয়ে খবরের কাগজ পড়ছিলেন। মেয়েকে দেখে কাগজ নামিয়ে বললেন, সুপ্রভা, কাছে আয়। সুপ্রভা মার কাছে গেল। সে কিঞ্চিত আতঙ্কিত, যদিও আতঙ্কিত হবার মতো কিছু করেনি। শাড়ি খুলতে বলা হয়েছে, সে তা করেছে। অঙ্ক নিয়ে বসা হয়নি। যার কাছে বসার কথা সে জ্বরে আধমরা হয়ে আছে, কাজেই তার পক্ষে কিছু যুক্তি আছে। বিকেলে তোর বন্ধুর বাড়িতে দাওয়াত? রাতে হুল্লোড় করার জন্য থেকে যাবার কথা? তুই যেতে চাচ্ছিস? সুপারিশের জন্য মিতুকে পিঠ ধরেছিস? হুল্লোড় করতে লজ্জা লাগে না? সুপ্রভা মনে মনে বলল, মোটেই লজ্জা লাগে না, বরং ভালো লাগে। ইচ্ছা করে সারা দিন হুল্লোড় করি। বাসা থেকে যদি বের হোস আমি তোর ঠ্যাং ভেঙে দিব। বদ মেয়ে কোথাকার, কত বড় সাহস! পীর ধরেছে, পীরকে দিয়ে সুপারিশ করায়। আজ থেকে রাতে তুই আমার সঙ্গে ঘুমাবি। না, তোমার সঙ্গে ঘুমাবো না। বলেই সুপ্রভা চমকে উঠল। তার ধারণা ছিল সেই কথাগুলো মনে মনে বলছে। এখন দেখা যাচ্ছে মনে মনে বলেনি, শব্দ করেই বলেছে। পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায়। অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই। থাকলে সুপ্রভার জন্য খুব ভালো হতো। সুরাইয়া বিছানা থেকে নেমে মেয়ের চুলের মুঠি ধরলেন। তারপরই দেয়ালে মাথা ঠুকে দিলেন। তীব্র যন্ত্রণায় সুপ্রভা কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখল। তার কপালের চামড়া কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে। সুরাইয়া মেয়েকে ছেড়ে দিলেন। তিনি রক্ত সহ্য করতে পারেন না। সুপ্রভা হাত দিয়ে কপাল চেপে ঘর থেকে বের হয়ে গেল। জামিলুর রহমান একতলার বারান্দায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। সম্প্রতি তিনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছেন। তার কাছে খবর এসেছে তার একটা ট্রাক দাউদকান্দির কাছে এক মহিলাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকের ড্রাইভার পলাতক। পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাক উদ্ধারের ব্যবস্থা করতে হবে। মামলা মোকদ্দমায় টাকা যাবে, নানান ঝামেলা। ট্রান্সপোর্টের ব্যবসায় তার আশাটা খুবই অনুচিত হয়েছে। বয়স হয়েছে, ব্যবসাপাতি এখন গুটিয়ে আনার সময়। তা না করে তিনি শুধু বাড়িয়েই চলছেন। সুপ্রভাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সুপ্রভা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মনে হয় কপাল ফেটে গেছে। সারাদিন আছিস দৌড়ের উপর, ব্যথা তো পাবি। দেখি হাত নামা, কপালের অবস্থা দেখি। সুপ্রভা হাত নামালো। জামিলুর রহমান আতকে উঠলেন। গম্ভীর গলায় বললেন, আয় আমার সঙ্গে, ডাক্তারের কাছে নিয়ে যাই। সুপ্রভা বাধ্য মেয়ের মতো বড় মামার পেছনে পেছনে রওনা হলো। জামিলুর রহমান সুপ্রভাকে পছন্দ করেন। শুধু পছন্দ করেন না, বাড়াবাড়ি ধরনের পছন্দ। তিনি তার এই পছন্দের ব্যাপারটা সযত্নে গোপন রাখেন। সুপ্রভার সঙ্গে দেখা হলেই ধমকের সুরে কথা বলার চেষ্টা করেন। ভুরু কুঁচকে তাকান।
তারপরেও মনে হয় হৃদয়ের গোপন ভালোবাসার ব্যাপারটা ঠিক গোপন রাখতে পারেন না। খুব হাস্যকরভাবে মাঝে মাঝে তা প্রকাশ হয়ে পড়ে। তিনি তাতে অত্যন্ত অপ্রস্তুত বোধ করেন। সুপ্রভাও তার রসকসহীন কাঠখোট্টা বড় মামাকে খুবই পছন্দ করে। যেদিন কোনো কারণে আগেই স্কুল ছুটি হয়ে যায়, সে অবধারিতভাবেই চলে যায় তার বড় মামার পুরনো পল্টনের অফিসে। জামিলুর রহমান অসম্ভব বিরক্ত হয়ে বলেন, অফিসে কি? তুই অফিসে আসিস কেন? তোকে কতবার নিষেধ করেছি অফিসে আসতে? এক্ষুনি চলে যাব মামা। একা একা মেয়েদের এখানে সেখানে যাওয়া আমার অপছন্দ। তুই এসেছিস কিভাবে? রিকশায় না হেঁটে? হেঁটে। ফ্যানের নিচে বস। আর কোনোদিন যদি অফিসে আসিস, আমি কিন্তু সত্যি সত্যি আছাড় দেব। আচ্ছা দিও। বড় মামা, কোক খাবো। কোক খাবার জন্য এসেছিস? হুম। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। এরপর থেকে স্কুলেই কোক কিনে খাবি, অফিসে আসবি না। আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে ভাগ্নিকে কোক এনে দেন। আগে দোকান থেকে আনাতে হতো, এখন আনাতে হয় না। সুপ্রভা মাঝে মাঝে অফিসে এসে কোক খেতে চায়। শুধুমাত্র এই কারণে তিনি অফিসের জন্য একটা ফ্রিজ কিনেছেন। ফ্রিজ ভর্তি কোকের ক্যান। স্নেহ, মমতা, ভালোবাসা, এই ব্যাপারগুলি আসলে খুবই অদ্ভুত। কোনো জাগতিক নিয়মকানুনের ভেতরে এদের ফেলা যায় না। জামিলুর রহমান এই মেয়েটিকে কেন এত পছন্দ করেন তা তিনি নিজে কখনো বলতে পারবেন না। সুপ্রভার কপালে 2টা স্টিচ লাগলো। ফেরার পথে জামিলুর রহমান সারা পথ ভাগ্নিকে বকতে বকতে এলেন। বকা এবং উপদেশের কম্বিনেশন। সারাদিন ছোটাছুটি লাফালাফি করবি, ব্যথা তো পাবি। নিয়ম নীতির ভেতরে চলতে হয় না? এত বড় যে পৃথিবী, সেও নিয়মের ভিতর দিয়ে চলে। সূর্যের চারদিকে একই পথে ঘুরে। পৃথিবী কি লাফালাফি ঝাপাঝাপি করে? সুপ্রভা বলল, মামা, তুমি এমন অদ্ভুত ধরনের কথা বলবে না তো। আমার হাসি আসছে। আমি কি পৃথিবী নাকি যে লাফালাফি ঝাপাঝাপি করব না? জামিলুর রহমানের ইচ্ছা করছে মেয়েটাকে কোনো ভালো উপহার কিনে দিতে, যাতে তার মনটা খুশি হয়। কাজটা করতে লজ্জা পাচ্ছেন। কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিরাট দুর্বলতা মনে করেন। সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না। মিতু বলল, কিরে, তোর কপালে ব্যান্ডেজ কেন? সুপ্রভা হাসি মুখে বলল, কপাল ফাটিয়ে ফেলেছি, এই জন্য কপালে ব্যান্ডেজ। কপাল ফাটালে কি করে? সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। ফাটা কপাল নিয়ে জন্মদিনে যাচ্ছিস? যাচ্ছি না আপা। যাচ্ছিস না? না। মাথায় ব্যান্ডেজ নিয়ে জন্মদিনে যাবার দরকার কি? মিতু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ তীক্ষ্ণ, ভ্রু কুঁচকে আছে। মনে হচ্ছে সে রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, এইভাবে তাকিয়েছ কেন? মিতু বলল, সুপ্রভা, তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না। কেউ মিথ্যা কথা বললে আমি সঙ্গে সঙ্গে টের পাই। এখন বল, কপাল কিভাবে ফাটল? মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিলেন কেন? বান্ধবীর জন্মদিনে যেতে চাচ্ছিলাম, এই জন্য। এই কারণে জন্মদিনে যেতে চাচ্ছিস না? কাপড় পর, তোকে আমি দিয়ে আসবো। আপা থাক, আমার এখন যেতে ইচ্ছা করছে না। কোনো কথা না, আমি যেতে বলছি, তুই যাবি। আপা শোনো, মা পরে বিরাট ঝামেলা করবে। করুক ঝামেলা। আপা প্লিজ, আমি যাব না। সুপ্রভা, তুই আমার সঙ্গে ভবিষ্যতে আর কোনোদিন কথা বলবি না, এবং অবশ্যই রাতে আমার সঙ্গে ঘুমোবি না। সুপ্রভা তাকিয়ে রইল। মিতু এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে এখন তার শরীর কাঁপতে শুরু করেছে। সুপ্রভা বুঝতে পারছে না মিতু আপা এত অল্পতে রেগে যায় কেন। সুপ্রভা, জি? আমার ঘর থেকে তোর বালিশ জিনিসপত্র সরিয়ে নিয়ে যা। আমি ঠাট্টা করছি না, আই মিন ইট। তোমার সঙ্গে কথাও বলতে পারবো না? না। লাস্ট একটা প্রশ্ন কি করতে পারি? ভাইয়াকে যে উড়ো চিঠি দেবার কথা ছিল, সেই চিঠিটা কি লেখা হয়েছে? মিতু প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। সুপ্রভার খুব মন খারাপ লাগছে। রাতে মার সঙ্গে ঘুমোতে হবে ভাবতেই জ্বর এসে যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগেই ইমনের ঘুম ভাঙল। বিকেলে ঘাম দিয়ে তার জ্বর সেরেছে। সকাল থেকে কিছু খায়নি, খিদেও হয়নি। জ্বর সারার সঙ্গে সঙ্গে খিদে পেট মোচড়াতে লাগল। গরম ভাত, ডিম ভাজা এবং শুকনো মরিচ দিয়ে ভাত খেতে ইচ্ছা করল। সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হতো, তাহলে ইন্টারভিউতে জিজ্ঞেস করত, আপনার প্রিয় খাবার কি? সে বলতো, চিকন চালের গরম ভাত, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সে বিখ্যাত কেউ নয়। ইচ্ছে করলেই সে তার পছন্দের খাবার খেতে পারে না। তার জ্বর এখন সেরেছে।
প্রচণ্ড খিদে লেগেছে, উপায় নেই। বিকেলে এ বাড়িতে ভাত থাকে না। দুপুরের খাবার শেষ হলেই বাড়তি ভাতে পানি দিয়ে দেওয়া হয়। পরদিন সকালে 3টা কাজের মেয়ে নাশতা হিসেবে পান্তা ভাত খায়। বিকেলে কাজের সময় তাদের কাছে চাইলেও তারা তার জন্য গরম ভাত রাঁধবে না। মিতুকে কি বলে দেখবে? মিতুকে বললে সে ড্রাইভার পাঠিয়ে শিং মাছ কিনে আনবে। অবশ্য নাও আনতে পারে। মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বলবে শিং মাছ খেতে হবে না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে থাক। খিদে কমাবার জন্য ইমন পুরো 2 গ্লাস পানি খেয়ে ফেলল। পানিতে তিতকুটে স্বাদ, তার মানে জ্বর ভাব পুরো সারেনি। খালি পেটে পানি বেশি খেলে নেশা নেশা ভাব হয়। ঘুম পায়। ইমন আবারও শুয়ে পড়ল। বিছানার চাদর এবং কাঁথাটা বদলাতে পারলে ভালো হতো। চাদরে এবং কাঁথায় জ্বর গন্ধ। অসুখ সেরে যাবার পরে অসুখের গন্ধ নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে না। যদি লাগে তাহলে বুঝতে হবে অসুখ সারেনি। ইমনের শুয়ে থাকতে ভালোই লাগছে। বৃষ্টির মতো ঝমাঝম শব্দ হচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছে কোত্থেকে? ইমনের ঘরটা বেশ বড়, তবে ঘরটা তার একার না। জামিলুর রহমানের 2 ছেলে শোভন এবং টোকনের একই শোবার ঘর। শোভনকে আপাতত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে ঘরটা এখন ইমনের। 2 ভাইয়ের বয়স 25। যমজ হলেও এদের চেহারা এবং স্বভাব চরিত্র আলাদা। শোভন ঠান্ডা স্বভাবের, টোকন উগ্র। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। শোভনকে বের করে দেওয়া হয়েছে বলে টোকনও বের হয়ে গেছে। এরা জগন্নাথ কলেজে বাংলায় অনার্সে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেছিল। এখন কি করে বা কি করে না পুরোটাই রহস্যে ঘেরা। ইমন 2 ভাইকেই বেশ পছন্দ করে। যেসব রাতে তারা থাকে না, সেই সব রাতে একা একা ঘুমোতে ইমনের একটু ভয়ও লাগে। শোভনকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইমন জানে না। তার বড় মামা এক রাতে তার ঘরে এসে বলেছেন, শোভন যদি রাত বিরাতে তার ঘরে থাকতে আসে আমাকে খবর দিবি। যত রাতই হোক আমাকে খবর দিবি। এই বাড়ির ত্রিসীমানায় তার আসা নিষিদ্ধ। ইমন শুধু হ্যাঁ সূচক মাথা কাত করেছে। বেশি কিছু জিজ্ঞেস করার সাহস তার হয়নি। জামিলুর রহমান ইমনের ঘর থেকে শোভনের খাটের তোশক চাদর সব সরিয়ে নিয়েছেন। শোভনের আলমিরা খুলেও জিনিসপত্র সরানো হয়েছে। টোকনের খাট বিছানা সব ঠিক আছে। ইমন শুয়ে আছে টোকনের খাটে। সন্ধ্যাবেলা ইমনের ঘুম ভাঙল মশার কামড়ে। মশা কামড়ে তার মুখ ফুলিয়ে ফেলেছে। ঘর অন্ধকার, মনে হচ্ছে গভীর রাত। দরজা জানালা বন্ধ বলে বোঝাই যাচ্ছে না মাত্র সন্ধ্যা। গভীর রাত ভেবেই ইমনের একটু ভয় করতে লাগলো। তার বাথরুমে যাওয়া দরকার। খাট থেকে নেমে বাতি জ্বালিয়ে বাথরুমে যেতেই ভয় লাগছে। মনে হচ্ছে খাট থেকে নামলেই খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে কেউ একজন এসে শীতল হাতে তার 2 পা জড়িয়ে ধরবে। এই ভয় শৈশবের ভয়। শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়। মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে ছেড়ে যায়, ভয়টা ছাড়ে না। ভয় পেলে অবধারিতভাবে ইমনের ছোট চাচার কথা মনে পড়ে। ছোট চাচার সঙ্গে তার দেখা হয় না প্রায় 6 বছর। দাদির মৃত্যুর পরপর হুট করে তিনি একদিন চলে যান সিঙ্গাপুরে, সেখান থেকে মালয়েশিয়া থেকে সুইডেন। তার শেষ পিকচার কার্ডটা সুইডেন থেকে পাঠানো। সুন্দরী নীল চোখা এক মেয়ে বরফ দিয়ে তুষার মানব বানাচ্ছে। পিকচার কার্ডের উল্টো দিকে এলোমেলো ভঙ্গিতে লেখা, ইমন, এখানে তেমন সুবিধা করতে পারছি না। স্পেনে এক বাঙালি পরিবার থাকে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে। তারা স্পেনে যেতে আমাকে উৎসাহিত করেছেন। কি করব বুঝতে পারছি না। আমার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানাবো। সুইডেনের ঠিকানায় আপাতত কোনো চিঠি দিবি না, কারণ আমি আগামীকাল বাসা বদলাবো। সুপ্রভাকে আমার স্নেহ দিবি। সে কত বড় হয়েছে। ইতি, তোর ছোট চাচা। ছোট চাচার কাছ থেকে আসা এই শেষ চিঠি। ইমনের ছোট চাচার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন সুরাইয়া। তিনি গম্ভীর গলায় এখন প্রায়ই বলেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হচ্ছে তোদের বংশগত রোগ। তোর বাপ যেমন উধাও হয়েছে, তোর চাচাও তাই করেছে। তোদের পূর্বপুরুষের উদাহরণ খুঁজলে দেখবি তারাও এই কাণ্ড করেছে। তোদের গোষ্ঠী হলো ভবঘুরের গোষ্ঠী। আমি যে গোড়া থেকেই বলছি তোর বাবা ভালো আছে, যথাসময়ে উপস্থিত হবে, এই কথাটা প্রমাণ হলো তো। মাঝে মাঝে ইমনের মনে হয় মার শেষ কথাটা সত্যি সত্যি ফলে যাবে। কোনো এক গভীর রাতে বাবা এসে উপস্থিত হবেন। ইউনিভার্সিটির ভর্তি ফরমে বাবার নাম লিখতে হয়। সেখানে সে লিখেছে মরহুম হাসানুজ্জামান। মরহুম শব্দ লিখতে তার ইচ্ছে করে না। বাবা যদি কোনোদিনই না ফেরে, তাহলে সে কোনোদিনই লিখতে পারবে না বাবা মরহুম হাসানুজ্জামান। ইমনের বয়স যখন 80 হয়ে যাবে তখন কি পারবে? না, তখনও পারবে না। অদ্ভুতভাবে একজন মরণশীল মানুষ অমর হয়ে যাচ্ছে। খুট করে দরজা খুলল। সুপ্রভা মাথা বের করে বলল, ভাইয়া, ঘর অন্ধকার করে বসে আছো কেন? জ্বর কমেছে? ইমন বলল,
কিছু খাবে? খিদে লেগেছে? স্যুপ খাবে? স্যুপ? আমার জন্য বড় মামা স্যুপ আনিয়েছেন। আমার খেতে ইচ্ছা করছে না। তোমাকে গরম করে এনে দেব? দে। ভাইয়া, তোমার মুখ কেমন ফুলে লাল হয়ে আছে। মনে হয় হাম উঠেছে। হাম না, মশা কামড়েছে। বাতি কি নিভিয়ে দিয়ে যাব না জ্বালা থাকবে? জ্বালা থাকুক। মিতু আপা কি তোমার ঘরে এসেছিল? না। ইমন বোনের ব্যান্ডেজ করা কপাল দেখছে। এর মধ্যে একবারও জিজ্ঞেস করেনি কপালে কি হয়েছে। সুপ্রভার ধারণা তার মা যেমন অদ্ভুত, তার ভাইয়াও অদ্ভুত। জগতের কোনো কিছুতেই তার কিছু হয় না। সুপ্রভা যদি কোনো কারণে হঠাৎ মরে যায়, সেই খবর ভাইয়ের কাছে পৌঁছলে সে এসে উকি দিয়ে দেখবে, তারপর নিজের ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে বই নিয়ে বসবে। অন্যের বেলাতে সে যেমন উদাসীন, তার নিজের বেলাতেও উদাসীন। প্রচণ্ড জ্বর হলেও কাউকে বলবে না আমার জ্বর, কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকবে। খিদে লাগলে বলবে না আমার খিদে লেগেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর, মুখে হাসি নেই। কত মজার মজার ঘটনা চারপাশে ঘটছে, সে দেখবে কিন্তু হাসবে না। সুপ্রভার প্রায় ইচ্ছা করে এমন অদ্ভুত কিছু তাদের সংসারে ঘটুক, যা দেখে ইমন হো হো করে হেসে উঠবে। সেই হো হো হাসির ছবি সে চট করে ক্যামেরায় তুলে ফেলবে। ভাইয়া। হুম? সুনামগঞ্জের পাগলা পীর সাহেবের কথা তোমার বিশ্বাস হয়? তার কোন কথা? ওই যে মাকে সে বলে গেল বাবা বেঁচে আছেন, তোমার যেদিন বিয়ে হবে সেই দিনই ফিরে আসবেন। না, পীররা এ জাতীয় কথা সবসময় বলে। দিন তারিখ মিলিয়ে বলে না, তারা বলে ফিরে আসবে। কবে আসবে তা বলে না। পাগলা পীর সাহেব কিন্তু কবে ফিরবেন তা বলেছেন। এই পীর অন্য পীরদের চেয়ে বোকা। আমার কেন জানি মনে হয় পীর সাহেবের কথা সত্যি হবে। তোমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা সত্যি সত্যি উপস্থিত হবেন। উপস্থিত হলে তো ভালোই। সুপ্রভা খানিকক্ষণ ইতস্তত করে বলল, সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন বিয়ে করে ফেলো। বাবাকে আমরা তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি যত দেরিতে বিয়ে করবে বাবাকে তত দেরিতে পাবো। ইমন তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। তার তাকানো দেখে বোঝা যাচ্ছে প্রসঙ্গটা তার মনে ধরছে না। সুপ্রভা অন্য প্রসঙ্গে চলে গেল। চোখ মুখ গম্ভীর করে বলল, শোভন ভাইয়ারা কি রাতে মাঝে মাঝে আসে? না। আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল। আমি রিক্সা পাচ্ছিলাম না, রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি লাল রঙের একটা গাড়ি এসে একেবারে আমার গা ঘেঁষে থেমেছে। প্রথমে তো ভয়েই পেয়ে গেলাম। তারপর দেখি পিছনের সিটে টোকন ভাইয়া আর শোভন ভাইয়া। আমাকে দেখে শোভন ভাই দিলেন এক ধমক, এখানে দাঁড়িয়েছিস কেন? শোভন ভাইয়ার কী যে স্বভাব, এমন ঠান্ডা মানুষ, অথচ ধমক ছাড়া কথাই বলতে পারে না। আমি বললাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপর বললাম, শোভন ভাইয়া তোমার সাথে যখন গাড়ি আছে তখন গাড়ি করে আমাকে নামিয়ে দাও। শোভন ভাইয়া বললেন, আমার ঠেকা পড়েছে। বলেই হুশ করে গাড়ি নিয়ে চলে গেলেন। দুজনই দাড়ি রেখেছে, মুখ ভর্তি দাড়ি, দেখে চেনাই যায় না। একদম চেহারা বদলে গেছে। ছেলেদের কত মজা, ইচ্ছা করলেই দাড়ি রেখে তারা চেহারা বদলে ফেলতে পারে। আমরা মেয়েরা সেটা পারি না, ঠিক না ভাইয়া? হুম। মেয়েদের দাড়ি গোঁফ গজানোর সিস্টেম থাকলে ভালো হতো, হতো না ভাইয়া? কি জানি, বুঝতে পারছি না। আমার কথা শুনতে কি তোমার বিরক্ত লাগছে? না। তাহলে এরকম বিরক্ত বিরক্ত ভাব করে বসে আছো কেন? ইমন জবাব দিল না। সুপ্রভা তার সঙ্গে প্রচুর কথা বলে। ইমনের ইচ্ছা করে কথা বলতে, কেন জানি বলা হয় না। সে শুধু শুনেই যায়। সুপ্রভার কপালে ব্যান্ডেজ, কিভাবে ব্যথা পেল জানতে ইচ্ছে করছে, কিন্তু জানার জন্য প্রশ্ন করতে ইচ্ছা করছে না। ইমন যখন ঠিক করলো সে জানতে চাইবে, তখনই সুপ্রভা চলে গেল। ইমনের মনে হলো ভালোই হয়েছে, প্রশ্ন করতে হলো না। রাতে সুপ্রভা মার সঙ্গে ঘুমোতে এলো। বালিশ নিয়ে এসে ঝুপ করে বিছানায় পড়ে গেল। পড়ার সময় শব্দ একটু বেশি হলো। আতঙ্কে সুপ্রভা কিছুক্ষণ চুপ করে রইল। এই বোধহয় মা একটা ধমক দিলেন। সুরাইয়া ধমক দিলেন না, বরং উল্টোটা হলো। স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা আয় চুল বেঁধে দিই। রাতে টান টান করে চুল বেঁধে না দিলে চুল বড় হয় না। সুপ্রভা মার কাছে চুল বাঁধতে গেল। মার মেজাজ এখন মনে হচ্ছে ভালো। এই ভালোটা কতক্ষণ থাকবে বলা যায় না। এমন কোনো যন্ত্রপাতি যদি থাকতো যা আগে ভাগে মেজাজের খবর জানায় তাহলে খুব ভালো হতো। যন্ত্রটা সুপ্রভা ফিট করে রাখত। যন্ত্র আগে ভাগে ওয়ার্নিং দিচ্ছে, 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, সাবধানে কথা বলতে হবে, সামনে না যাওয়াই ভালো, দূরে দূরে থাকুন। 10 নম্বর মহা বিপদ সংকেত,
আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন, মিতুর কাছে কিংবা বড় মামার কাছে চলে যান। সুপ্রভা। কি মা? এখন থেকে রাতে আমার সঙ্গে ঘুমোবে। সুপ্রভার মুখ শুকিয়ে গেল। মা পিছন থেকে চুল আঁচড়াচ্ছেন বলে শুকনো মুখ দেখতে পেলেন না। সুপ্রভা নকল খুশি খুশি গলায় বলল, আচ্ছা। একা ঘুমোলে হঠাৎ হঠাৎ খুব ভয় লাগে। পরশু রাতে খুব ভয় পেয়েছি। সুপ্রভা কিছু বলল না। মা কেন ভয় পেয়েছেন জানতে ইচ্ছে করছে না। টান টান করে বেনি বাঁধছেন। তার কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারছে না। পরশু রাতে কি হয়েছে শোন। হঠাৎ ঘুম ভাঙল, শুনি বৃষ্টি হচ্ছে। মাথার কাছে জানালা দিয়ে হাওয়া আসছে, বৃষ্টির ছাটও আসছে। ভাবলাম উঠে গিয়ে জানালা বন্ধ করি। উঠতে ইচ্ছে করছিল না। তখন ভাবলাম তোর বাবাকে বলেই জানালা বন্ধ করতে। সুপ্রভা বিস্মিত হয়ে বলল, বাবাকে বলি মানে? বাবা কোথায়? এটাই তো কথা। আমি পরিষ্কার দেখছি তোর বাবা উল্টো দিকে মুখ করে আমার পাশে ঘুমিয়ে আছে। সব সময় যেভাবে ঘুমায় সেভাবে ঘুমোচ্ছে। বালিশ থেকে মাথা নেমে আছে, হাঁটু চলে এসেছে বুকের কাছে, চাদরটা কোমর পর্যন্ত দেওয়া। সবকিছু এত পরিষ্কার যে বাস্তবে এত পরিষ্কার না। তোর বাবা যে হারিয়ে গেছে তার কোনো খোঁজ নেই, এইসব কিছুই তখন আমার মনে নেই। আমি হাত বাড়িয়ে তাকে ডাকতে যাব, তখন বজ্রপাত হলো। আমি চমকে উঠলাম। হঠাৎ মনে পড়ল, আরে তাই তো, তোর বাবাকে এখন দেখব কেন? তখন দেখি কিছু নেই, বিছানা খালি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভয় পাবারই কথা, আমার তো শুনেই ভয় লাগছে, বুক ধকধক করছে। সুরাইয়া সহজ গলায় বললেন, বিছানা তোর বাবাকে শুয়ে থাকতে দেখা নতুন কিছু না, আমি প্রায়ই দেখি। কি বলছো তুমি? তোর যখন 2 মাস বয়স তখন পরপর কয়েক রাত দেখেছি। সুপ্রভা মনে মনে বলল, মা, তোমার মাথা খারাপ, পুরোপুরি খারাপ। রাতে তোমার সঙ্গে ঘুমোতে এই জন্যই আমার ভয় লাগে। কোনো একদিন তুমি হয়তো আমাকে ভূত মনে করে গলা টিপে ধরবে। কোনো পীর ফকিরের কাছ থেকে তোমার জন্য তাবিজ জানা উচিত, কিংবা ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ঙ্কর। সুপ্রভার স্কুলের আশেপাশে একটা মেয়ে পাগল থাকে। সে প্রায় হাতে একটা থান ইট নিয়ে মানুষজনকে তাড়া করে। সুপ্রভার মিনা একদিন স্কুল ছুটির পর আসছিল। পাগলিটা হঠাৎ থান ইট হাতে তাদের তাড়া করল। সুপ্রভা একসময় হুমড়ি খেয়ে পড়ে গেল। কি আশ্চর্য কাণ্ড! পাগলিটা এসে তাকে টেনে তুলে গম্ভীর গলায় বলল, সাবধানে চলবি। বলে সে ইট হাতে তাড়া করতে লাগলো মিনাকে। তার মা পাগল হয়ে গেলে কি এরকম কাণ্ড কারখানা করবে? থান ইট নিয়ে তাড়া করবে তাকে আর ভাইয়াকে? কি ভয়ঙ্কর! সুপ্রভা। জি মা। তোর নাম তোর বাবার রাখা, এটা কি জানিস? বাবা কিভাবে রাখবেন? আমার জন্মই হলো তার নিখোঁজ হবার পর। ইমন যখন আমার পেটে, তখন তার বাবার ধারণা হলো আমার মেয়ে হবে। সেই মেয়ের নাম কী রাখা হবে তার জন্য সে অস্থির হয়ে পড়ল। অফিস থেকে প্রতিদিনই একটা দুটা নাম নিয়ে ফেরে। রাতে ঘুমোতে যাবার সময় বলে, এই নামটা তোমার কেমন লাগে? আমি শুধু হাসি। হাসো কেন? তোর বাবার কাণ্ড দেখে হাসি। এরকম গম্ভীর মানুষ, অথচ ভেতরে ভেতরে ছেলে মানুষ। শেষটার নাম ঠিক করল সুপ্রভা। আমার সুরাইয়া থেকে শুনিয়ে সুপ্রভা। সুপ্রভা হাই তুলতে তুলতে বলল, তোমার সুরাইয়া থেকে শুনিয়ে আর বাবার হাসানুজ্জামানের হা নিয়ে সুহা নাম রাখলে ভালো হতো, নতুন ধরনের হতো। সুহার কি কোনো অর্থ আছে নাকি? তাহলে হাসু। হাসুর অর্থ আছে, যে হাসে। আমি তো সেরকমই, সবসময় হাসি। তুই সবসময় হাসিস? স্কুলে আমার নাম কি জানো মা? আমার নাম মিস এলজি। এলজি মানে? এলজি হলো লাফিং গ্যাসের সংক্ষেপ। আমাদের ক্লাসের আরেকটা মেয়ে আছে, তার নাম মিস এইচ-এম। এইচ-এম মানে? এইচ-এম মানে হনুমানমুখী। ওর মুখটা দেখতে হনুমানের মতো। তোরা কি স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সবসময় ঠাট্টা ফাজলামো করিস? সুরাইয়ার গলা কেমন যেন কঠিন হয়ে আসছে। কথাবার্তা আর চালানো ঠিক হবে না। বিপদ মাপার যন্ত্রটা একটু পরপর লাল বাতি জ্বলছে। বিপদ মাপা যন্ত্র বলছে 2 নম্বর সতর্ক সংকেত, ঘুমিয়ে পড়ার ভান কর। সুপ্রভা ঘুমের ভান করল। ভারী নিঃশ্বাস ফেলা শুরু করল। ঘুমের ভান সে খুব ভালো করতে পারে। ঘুমের মধ্যে মানুষ যেমন বিড়বিড় করে কথা বলে, সে তাও পারে। মনে হয় বড় হলে সে খুব নামকরা অভিনেত্রী হবে। দরজায় খুটখুট শব্দ। ইমন ঘুমিয়ে পড়েছিল। খুটখুট শব্দে ঘুম ভাঙল। দরজার উপাস থেকে টোকনের গলা শোনা গেল, ইমন, দরজা খোল। রাত 2টা না বাজতেই ঘুমিয়ে পড়লি? পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হবে কিভাবে? ইমন দরজা খুলল। 2 ভাই হাসি মুখে দাঁড়িয়ে।
কাউকেই চেনা যাচ্ছে না। মাথার চুল প্রায় কদম ছাট করা। দুজনেই দাঁড়িয়ে রেখেছে, গোঁফ রেখেছে। শোভন বলল, চিনতে পারছিস? আমরাই আমাদের চিনি না, তুই চিনবি কিভাবে? যা, ফ্রিজ খুলে দেখ খাবার টাবার কিছু আছে কিনা, খিদে জীবন যাচ্ছে। ইমন বলল, রাতে থাকবে? শোভন বলল, এখনো বুঝতে পারছি না, হেভি একটা গোসল দেব। 7 দিন গোসল করিনি, গা থেকে পাঠার গন্ধ আসছে। কাছে আয়, শুকে দেখ। শোভন হাসছে, তার সঙ্গে টোকনও হাসছে। ইমনেরও খুব মজা লাগছে। ইমনের মনে হচ্ছে এই 2 ভাই তো আসলে সুখেই আছে, মনে সুখে ঘুরে বেড়াচ্ছে। যা করতে ইচ্ছা হয় করছে, এই দাঁড়িয়ে রেখে ফেলছে, এই মাথা কামিয়ে ফেলছে। ঘরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্রিজে বাসি খাবার যা পাওয়া যাবে তাই খাবে। ইচ্ছা হলে ঘুমোবে, ইচ্ছা না হলে রাতেই চলে যাবে। শোভন বাথরুমে ঢুকে পড়েছে। বাথরুমের দরজা খোলা, শাওয়ার ফুল স্পিডে ছেড়েছে, ঝড়ের মতো শব্দ হচ্ছে। ইমনের দায়িত্ব ফ্রিজ থেকে খাবার আনা। ইমন যাচ্ছে না, কারণ শোভন যখন বাথরুমে গোসল করে তখন ইমন বাথরুমের আশেপাশে থাকতে খুব পছন্দ করে। শোভনের স্বভাব হচ্ছে গায়ে পানি ঢালতে ঢালতে গান করা। কোনো গানই সে পুরোটা জানে না, 2 লাইন 4 লাইনের গান। এই 1 লাইনের রবীন্দ্রসঙ্গীত, কুসুমে কুসুমে চরণ চিহ্ন, তারপরে হিন্দি, বাচুপানকে দিন ভুলানা দেনা। ইমনের ধারণা বাংলাদেশের শোভন ভাইয়ার চেয়ে ভালো গানের গলা কারোর নেই। শোভন বাথরুম থেকে চেঁচিয়ে বলল, ইমন, তোকে না খাবারের ব্যবস্থা করতে বললাম, তুই দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি, ওই গানটা গাও না। কোনটা? বাকের ভাইয়ের গানটা, হাওয়া মে উড়তা যায়। কথা ভুলে গেছি, তোকে যা করতে বলছি কর। যদি দেখিস ফ্রিজে কিছু নেই তাহলে কাঁচা ডিম নিয়ে আসবি। কাঁচা ডিম লবণ দিয়ে খেতে মারাত্মক টেস্ট। ইমন তবুও যাচ্ছে না। শোভন ভাইয়া বাকের ভাইয়ের গানের 1-2 লাইন অবশ্যই গাইবে, তারপর সে যাবে। শোভন শেষ দিতে নিতে হাওয়া মে উঠতে যায় গানটা ধরল। ইমনের রীতিমতো ঈর্ষা হচ্ছে, কাউকে কাউকে আল্লাহ এত সুন্দর ক্ষমতা দিয়ে পাঠান কেন? ফ্রিজে অনেক খাবার ছিল। সকালে নাস্তা খিচুড়ি রাতেই রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। খিচুড়ির সঙ্গে গোশত জমে শক্ত হয়ে আছে। 2 ভাই তাই খুব তৃপ্তি করে খেল। ইমন বলল, তোমরা কি আজ রাতেই চলে যাবে? টোকন হ্যাঁ সূচক মাথা নাড়ল। শোভন বলল, তোর কাছে একটা জিনিস রেখে যাব, কাপড় দিয়ে মোড়া। খবরদার খুলে দেখবি না ভেতরে কি, সাবধানে রাখবি। ইমন বলল, আচ্ছা। ইউনিভার্সিটিতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কী সমস্যা? ইউনিভার্সিটিটা হয়েছে রাজনীতির আখড়া। এ ওকে মারছে, ও তাকে ধমকাচ্ছে। তোকে যদি কেউ কিছু বলে আমাদের বলিস, ভুঁড়ি গালিয়ে পেটের ফোটকা বের করে ফেলব। ইমন হাসছে। শোভন বিরক্ত গলায় বলল, হাসছিস কেন? ইমন বলল, মানুষের ফোটকা থাকে না, ফোটকা থাকে মাছের। শোভন বলল, নারী, ভুঁড়ি এবং ফোটকা একই জিনিস। খাওয়া শেষ হলে 2 ভাই রাত 3টার দিকে চলে গেল। বাকি রাতটা ইমনের ঘুম হলো না। তার বারবার মনে হলো সে একটা ভুল করেছে, তারও উচিত ছিল এই দুজনের সঙ্গে চলে যাওয়া।